1935 সাল রাজস্থানের জয়পুরের এক ব্রাহ্মণ যুবক নাম রামচন্দ্র শর্মা তিনি একদিন কালীঘাটের কালী মন্দিরের সামনে অনশন ধর্মঘট শুরু করলেন। তার দাবি ছিল কালীঘাটে পশু বলি বন্ধ করতে হবে, কিন্তু তার পক্ষে তখন কেউ ছিল না। সত্যি কথা বলতে কি, বেশিরভাগ বাঙালি রামচন্দ্র শর্মার সেই কর্মসূচির বিরুদ্ধে ছিলেন, কিন্তু তাকে সমর্থন জানালেন আর কেউ নন, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রামচন্দ্র শর্মাকে আশীর্বাদ জানিয়ে একটা কবিতাও পাঠিয়ে দিলেন। এই পুরো বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে বাদ প্রতিবাদ সে আমলে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হল। আনন্দবাজার পত্রিকার দোল সংখ্যায় সেই বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরকে সরাসরি আক্রমণ করে সে সময় একজন অনামী কবির ব্যঙ্গমূলক একটা কবিতা ছাপা হয়েছিল। সেই কবিতাটিতে প্রশ্ন তোলা হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর ছাগ শিশুর প্রতি করুণা প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু ফুলের তোড়া তৈরি করতে গিয়ে যে জীবন্ত ফুল গাছ থেকে তুলে আনা হয়, কই কবি তাদের কথা তো কখনো ভাবেননি। প্রশ্ন তোলা হলো, কবি যে তার গরদের জামা পরেন তার জন্য যে লক্ষ লক্ষ কীটকে নৃশংসভাবে মেরে ফেলা হয়, কবি তো তাদের কথা কখনো বলেননি। তাহলে পশু বলির বিরুদ্ধে ছাগ শিশুর প্রতি কবির এই অকারণ পক্ষপাতিত্ব কেন? তা এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নজরে পড়েছিল। তিনি দেখলেন কবির নাম বনফুল। তিনি অন্তরঙ্গ মহলে জানতে চাইলেন কে এই বনফুল। পাশাপাশি সবাইকে অবাক করে দিয়ে তিনি বনফুলের সাথে আলাপও করতে চান। বনফুল তার কলেজ স্থানীয় এক বন্ধু মারফত রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলি জানতে পারলেন। জানতে পেরে তিনি বিনয়ের সাথে বেশ রসে বসে জানালেন যে তিনি একজন ব্রাহ্মণ ও একজন ডাক্তার, তাই কল ছাড়া অর্থাৎ নিমন্ত্রণ ছাড়া কোথাও তিনি যান। অবশেষে বনফুলকে সপরিবারে নিমন্ত্রণ করলেন কবিগুরু। বলা বাহুল্য, সেই নিমন্ত্রণ পেয়েই বনফুল সপরিবারে ভাগলপুর থেকে সেই প্রথম গেলেন শান্তিনিকেতন। বনফুল তার সেই স্মৃতি কথাগুলো তার রবীন্দ্র গ্রন্থে উল্লেখ করেছেন। এই পাঠ সেই রবীন্দ্র স্মৃতি গ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ও বনফুলের অংশবিশেষ। বনফুল লিখেছেন, অবাক হয়ে গেলুম রবীন্দ্রনাথের চিঠি পেয়ে। পত্র দ্বারা নিমন্ত্রণ করলাম, ত্রুটি মার্জনা করো। আগামী অমুক তারিখে এখানে বসন্ত উৎসব, তুমি সপরিবারে এলে খুশি হবে, অভ্যর্থনায় কোনো ত্রুটি হবে না। স্তম্ভিত হয়ে গেলাম এই চিঠি। এরপর যেতেই হলো, সপরিবারেই গেলাম। আমাদের ঘরে তখন গাই ছিল। ঘরের দুধ থেকে খানিকটা সন্দেশ তৈরি করে নিয়ে গেলেন গৃহিণী। সকালবেলায় কবি সন্দর্শনে গেলাম। তিনি তখন বাইরে মাঠে একটা ঘরের ছায়ায় বসে চা খাচ্ছিলেন। চায়ের টেবিলে আরো দু একজন ছিলেন। আমাদের সঙ্গে ছিলেন স্বর্গীয় ক্ষিতিমোহন বাবু। তিনি পরিচয় করিয়ে দিলেন। প্রণাম করতেই বললেন, বসো বসো, ভারী খুশি হয়েছি। আমার হাতের সন্দেশের কৌটোটা দেখিয়ে বললেন, ওটা কি? বললাম, সন্দেশ এনেছি আপনার জন্য। কৌটোটা খুলে রাখলাম তার সামনে। সঙ্গে সঙ্গে তিনি একটা সন্দেশ তুলে নিয়ে মুখে তুলে ফেললেন। দু একবার মুখ নেড়েই বিস্ময় ফুটে উঠল তার চোখের দৃষ্টিতে। এ সন্দেশ তুমি ভাগলপুরে পেলে কি করে? গৃহিণীকে দেখিয়ে বললাম, ইনি করেছেন, আমাদের গাই আছে তারই দুধ থেকে করেছেন। ক্ষিতিমোহন বাবুর দিকে চেয়ে কবি গম্ভীর মুখে বললেন, এ তো বড় চিন্তার কারণ হলো। আমি জিজ্ঞেস করলাম, কেন? বাংলাদেশে তো দুটি মাত্র রসস্রষ্টা, প্রথম দারিক আর দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে তৃতীয় লোকের আবির্ভাব হলো দেখছি। স্মিত হাস্যে উদ্ভাসিত হয়ে উঠল তার চোখ মুখ। এমন সময় আমার মেয়ে কেয়া একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো তাকে, আপনার গলায় ফুলের মালা নেই তো? আমাদের বাড়িতে আপনার যে ফটো আছে সেটাতে তো ফুলের মালা আছে। হেসে উত্তর দিলেন, আজকাল আর আমাকে মালা কেউ দেয় না, কি করব বলো। তারপর হঠাৎ আমার দিকে ফিরে বললেন, কোথায় উঠেছ? গুরুপল্লীতে আমার আত্মীয় আছেন, সেখানেই উঠেছি।
আমার এখানে ওঠা উচিত ছিল। যাই হোক, বিকেলে কিন্তু চা খাবে। তোমার লেখা পড়ে মনে হয় তুমি ঝাল খেতে খুব ভালোবাসো। বিকেলে বড় বড় কাবলি মটরের ঘুগনি করলে কেমন হয়? ঘুগনির মাঝখানে একটা লাল লঙ্কা গোজা থাকবে, কি বলো? আমি বললাম, বেশ তো। তারপর রবীন্দ্রনাথ হঠাৎ আমার দিকে ফিরে মৃদু হেসে বললেন, তোমার নাম বনফুল কে দিয়েছিল বলতো? তোমার নাম হওয়া উচিত ছিল বিছুটি। যা দু একটা দিয়েছো তার জলুনি এখনো কমেনি। অপ্রতিভ হয়ে পড়লাম। রবীন্দ্রনাথ স্মিত মুখে চেয়ে রইলেন আমার দিকে। তারপর বললেন, আমি তো এখন লিখতে বসবো, তোমরা 11টা নাগাদ উত্তরায়ণে এসো। জিজ্ঞেস করলুম, বসন্ত উৎসব কখন হবে? সে তো 2 দিন পরে হবে। কিন্তু আমাকে তো আপনি আজ আসতে বলেছিলেন। তাই নাকি? ও, তারিখটা লিখতে হয়তো ভুল হয়ে গিয়েছিল। আচ্ছা, আজও তোমাদের কিছু দেখিয়ে দেবো। স্টেজ তো বাঁধা হয়েই গেছে। 11টা নাগাদ উত্তরায়ণে গেলাম। দেখলাম রবীন্দ্রনাথ প্রকাণ্ড ঘরে একটা প্রকাণ্ড টেবিলের সামনে ঝুঁকে পড়ে তখনও লিখছেন। আমাদের দিকে চেয়ে বললেন, বসো তোমরা, আমার এক্ষুনি হয়ে যাবে। বসলাম। চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম নানা রকমের দামি আসবাবপত্রে ঘর সাজানো। বললুম, অত ঝুঁকে লিখতে আপনার কষ্ট হচ্ছে না? আজকাল তো নানা রকম চেয়ার বেরিয়েছে, ঠেস দিয়ে বসে আরাম করে লেখা যায়। সঙ্গে সঙ্গে জবাব এলো, সব রকম চেয়ারই আমার আছে, কিন্তু ঝুঁকে না লিখলে লেখা বেরোয় না। পুজোর জল কমে গেছে তো, তাই উপর করতে হবে। লেখা শেষ করলেন, কথাবার্তা শুরু হলো। শান্তিনিকেতন ঘুরে দেখলে নাকি? না, এখনো দেখা হয়নি। এর আগে আসুনি কখনো? না। আমি একটু অসুবিধায় পড়েছিলাম। আমার ছোট ছেলে রন্তুকে আমি কোলে করে বসেছিলাম। সে কোল থেকে নামতেই চাইছিল। দুরন্ত দামাল ছেলে, আমার ভয় হচ্ছিল সে হয়তো এক্ষুনি হামাগুড়ি দিয়ে কোনো দামি আসবাবপত্রে হাত দেবে, কোনো ফুলদানি হয়তো ভেঙে ফেলবে। তাই ওকে কোলের ওপর চেপে ধরে বসেছিল। লেখা শেষ করে রবীন্দ্রনাথ বললেন, ওকে ধরে রেখেছ, ছেড়ে দাও না। চারিদিকে এত দামি জিনিস ছড়ানো রয়েছে, ওকে ছেড়ে দিলে এক্ষুনি গিয়ে ধরবে, ভেঙেও ফেলতে পারে। ফেলুক, ওসব শিশু স্পর্শ বঞ্চিত হতভাগ্য জিনিস। ওর হাতে কোনোটা ভেঙে গেলে তার মুক্তি হবে। ছেড়ে দাও ওকে। রন্তুকে ছেড়ে দেওয়া মাত্র সে হামাগুড়ি দিয়ে কোণের একটা বড় নীল রঙের ভাস মানে ফুলদানি ধরে দাঁড়িয়ে পড়ল। ভাসটা খুব বড় এবং রন্তু সেটা ধরতেই পড়ে গেল সেটা। আমি হা হা করে ছুটে গেলাম। রবীন্দ্রনাথ হেসে বললেন, ওটা কাগজের, ভাঙবে না, তুমি ব্যস্ত হও না। ওই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে ভঙ্গুর কোনো জিনিসই ওর নাগালের মধ্যে নেই। ওকে বেপরোয়া ছুটে বেড়াতে দাও। রন্তু মানে চিরন্তন বেপরোয়া হামাগুড়ি দিয়ে যেতে পারে। রবীন্দ্রনাথ আমার দিকে চেয়ে বললেন, ভাগলপুরেই সর্বপ্রথম এক বড় সাহিত্য সভায় আমাকে কবি বলে স্বীকার করা হয়েছিল। ভাগলপুরে আগে গান বাজনার সাহিত্যের খুব চর্চা হতো। এখনো কি আছে? এখন আর তত নেই। একটু পরেই দেখলাম রবীন্দ্রনাথের ভৃত্য নীলমণি দ্বার প্রান্তে উঁকি দিচ্ছেন। রবীন্দ্রনাথ বললেন, ওই আমার সমন এসে গেল, এবার উঠতে হবে। আমি ব্যাপারটা যে বুঝতে পারিনি তা আমার চোখের দৃষ্টিতেই ফুটে উঠেছিল বোধহয়। পরিষ্কার করে বললেন, আমার খাবার দেওয়া হয়েছে। নীলমণি বড় কড়া গার্জেন, 1 মিনিট এদিক ওদিক হওয়ার জো নেই। আমরা উঠে পড়লাম। উনি নীলমণির সাথে চলে গেলেন। দেখলাম বেশ কুঁজো হয়ে হাঁটছে। বিকেলে রঙ্গমঞ্চে সত্যি নৃত্যানুষ্ঠান হলো আমাদের জন্য। খুব ভালো লাগলো। নাচের সঙ্গে গানও ছিল অবশ্য। মোহর মানে কণিকা বেশ কিছু গান শোনালো। একটি সুন্দরী মেয়ের নাচ, যতদূর মনে পড়ছে মেয়েটা অবাঙালি, নাম জিজ্ঞাসিয়া। খুব ভালো লেগেছিল আমার। নাচ শেষ হলে রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? চমৎকার। বিশেষ করে মাঝখানে যে মেয়েটি নাচছিল তার নাচ খুব ভালো লেগেছে।
উনি জিজ্ঞেস করলেন, নাচের তুমি কিছু বোঝো? আমি বললাম না। তাহলে মাঝখানে মেয়েটি যে বেশি ভালো নাচছিল তা কি করে বুঝলে? অকপটে বললুম, মেয়েটি দেখতে যে ভালো। একটা হাসির বিদ্যুৎ খেলে গেল ওনার চোখে মুখে, কিন্তু কিছু বললেন না। একটা প্রশ্ন অনেকদিন ধরেই কাঁটার মতো মনের মধ্যে বিঁধেছিল, এবার প্রকাশ করলাম। আপনি মেয়েদের যে এত নাচ গান শেখাচ্ছেন, এসব কি ভালো হবে শেষ পর্যন্ত? তাছাড়া মধ্যবিত্ত ঘরের মেয়েরা তো দুদিন পরে বিয়ে করবে, তখন তারা নাচবার সুযোগ পাবে কি? রবীন্দ্রনাথের চোখের দৃষ্টিতে এক কোণে আলো চকচক করে উঠল। বললেন, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এর পরে মধ্যবিত্ত বাঙালি ছেলেরা উপার্জন করতে পারবে না, তখন এই মেয়েরাই নেচে গিয়ে তাদের খাওয়াবে। তাই এই বিদ্যেটা ওদের শিখিয়ে দিচ্ছি, এতে ওদের সহজাত একটা নিপুণতাও আছে। চুপ করে রইলাম। মনে মনে তখন তার কথায় সায় দিতে পারিনি, কিন্তু এখন দেখছি তার ভবিষ্যৎবাণী কিছুটা ফলেছে। বিকেলে তোমরা উত্তরায়ণে এসো, ওখানে সুধাকান্ত তোমাদের জন্য কিছু খাওয়ার আয়োজন করেছে। এই বলে তিনি উঠে গেলেন। উত্তরায়ণে গিয়ে দেখি একটি বারান্দাকে পর্দা দিয়ে ঘিরে সেইখানে আমাদের খাওয়ার আয়োজন হয়েছে। আমাদের 5 জনের জন্য 5টি টেবিল, তাতে ধরে ধরে নানান রকম খাবার সাজানো। লাল লঙ্কা সমন্বিত ঘুগনিও রয়েছে একটি টেবিলে। টেবিলগুলো অদ্ভুত, প্রত্যেক টেবিলে 3টি কি 4টি তাক, তার প্রত্যেক তাকেই খাদ্য এবং পানীয়। উপরের তাকে খাওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু ঠেললেই সেটা সরে যাবে, বেরিয়ে পড়বে খাওয়ার সাজানো দ্বিতীয় থালাটা। রবীন্দ্রনাথ আমাদের সামনে একটা উঁচু চৌকিতে বসেছিলেন। তখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছিল। বারান্দায় ঢাকা সত্ত্বেও গরম হচ্ছিল একটু, মাথা অবশ্য ঘুরছিল। রবীন্দ্রনাথ হেসে আমাদের অভ্যর্থনা করলেন, তারপর বললেন, অস্তাচল চূড়ালম্বী রবি। ঘুগনি ছাড়াও আরো নানান রকম খাবার ছিল, সবই খেলাম। একটু চুপ করে থেকে বললুম, আপনার কাছে কিছু উপদেশ নিতে চাই, দেবেন? আমি উপদেশ বড় একটা দিই না, ও জিনিস লোকে নেয় কিন্তু পালন করেন। তা তোমার কি উপদেশ চাই শুনি? এই লেখা টেখা সম্পর্কে। চুপ করে রইলেন কয়েক মুহূর্ত, তারপর বললেন, তুমি যখন লিখবে তখন মনে রেখো তুমি যা লিখছো তা জগতের শ্রেষ্ঠ রসিক পণ্ডিতেরা পড়বেন, তাদের জন্যই লিখবে। বাজে লোকেদের সস্তা চাহিদা মেটার জন্য যারা লেখে তারা কবি নয়, তারা ব্যবসায়ী। তারপর একটু চুপ করে থেকে বললেন, বঙ্কিমচন্দ্র লেখকদের যা উপদেশ দিয়ে গেছেন তা পড়েছো তো? আগে পড়েছি, ওইটি সবচেয়ে ভালো উপদেশ, কিন্তু ওর সবগুলো পালন করা আজ শক্ত। আজকাল সম্পাদকদের তারা এত বেশি যে লেখা লিখে ফেলে রাখার উপায় নেই, কালি শুকোতে না শুকোতেই ওরা নিয়ে যাবে। তারপর রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, তোমরা কদিন আছো? আজই চলে যাবে। আজই? এত তাড়া কেন? ওহো, তুমি যে ডাক্তার সে কথা তো ভুলেই গিয়েছি। আমরা সকলেই প্রণাম করে বিদায় নিয়ে এলাম। ভাগলপুরে যখন ফিরলাম তখন মনে হলো একটা পরম সম্পদ লাভ করেছি। এমন পরম প্রাপ্তি আমার জীবনে আর ঘটে। কয়েকদিন পর্যন্ত মনে হতে লাগলো একটা অপূর্ব ছন্দ যেন আমার মনে অহরহ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, হয়েই চলেছে।